এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো সবাই কোশ্চেন করছে, সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো। আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে, ডেভেলপমেন্ট যতটা হয় নাই, কথা চালাচালি হচ্ছে, যে এই উনি এটা কথা বলছেন, এটা বলছেন, এটা কিছুই হয় না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শফিক ভাই, কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন, করিডোর বলেন, এটা দেওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব আসলেন, তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন। এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমি এটা আপনার সাথে একমত, এখনো প্রাথমিক কথা হয় না, কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন, আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের কাছ থেকে আসছে, আপনি এটাকে এইভাবে দেখেন না। মানে না, ওনারা কি কেউ বলেছেন যে আমরা, ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে? না না, ওনারা বলেছেন যে না, এটা কিন্তু মানুষজন ইন্টারপ্রেট, চিন্তাটা কেন হয়েছে? চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত, আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8,50,000-এর মতো রোহিঙ্গা এসেছিলেন, 7.5 লক্ষ রোহিঙ্গা এসেছিলেন। তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে 23 অক্টোবরে একটা এই যে ইয়েতে সিজফায়ারটা ভেঙে যায়, আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান, পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে। সোফার কেউ কেউ বলছেন এটা 1 লাখেরও বেশি এসছেন, এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে। ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে, এবং ইউএন এর যিনি রিপোর্টিয়ার টম এন্ড্রুজ আসছিলেন, এই ধরনের কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব, আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে। আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না, সেখানে মায়ানমার আছে, সেখানে আরাকান আর্মি আছে, এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে। তো এটা তো অনেক পরের বিষয়। এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি, আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে, যতটা না ডেভেলপমেন্ট। মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে, মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই, তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ, এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া, মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনারেলাইজ করি, আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি, আরাকান আর্মির সাথেও কথা বলতেছি, আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি, বুঝতেছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন। এটা কিরকম, মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক? মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি, এরকম হয় নাকি আসলে? না না, এটা আমাদের আসলে হচ্ছে কি, আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে। প্রথম কথা, আমরা আরাকানের সাথে, আমরা রাখাইনের সাথে 270 কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে। সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই, মায়ানমার গভর্নমেন্টের। এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আর্মির। তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে, কিন্তু বর্ডারে অনেক ইস্যু হয়, বর্ডার থেকে ইয়াবা আসে, বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয়। এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টো যারা রুলার, তার সাথে আমার ধরনের সাম সর্ট অফ কমিউনিকেশন লাগে। এটা ইন্টারন্যাশনালে এটা চলে, ইন্টারন্যাশনাল ইয়েতে, বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি, ওই পুরো টেরিটরি, তো মায়ানমার তো নাই, মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই, মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই। তো আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয়। আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখ্যিত হয়ে মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না, মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল, তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যেহেতু অনেক প্রশ্ন, আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্টো, যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন, এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা? না না, আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট, আপনি তাদেরকে যে
শাহাব ইনাম খান আছেন জি বা আমাদের যারা আরো আছেন, আপনি সবার সাথে কথা বলেন। এটা ইন্টারন্যাশনালি খুবই একসেপ্টেড। এই রকমের ডিফ্যাক্টো আপনি থাইল্যান্ড করে মায়ানমারের অনেক গ্রুপের সাথে, বিকজ থাইল্যান্ডও ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের যে রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন, বিকজ তার তো বর্ডার ম্যানেজ করতে হবে, বর্ডারে মায়ানমার ট্রুপস নাই, তা আপনি কার সাথে কথা বলবেন? ইভেন চায়না ওই কাজটা করে, কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই, তো সে যে রেবেল গ্রুপের। আমার কাছে মনে হয় শফিক ভাই, চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে। আপনি থাইল্যান্ডটা দেখেন, আপনি থাইল্যান্ড দেখেন, থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে। থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের শান স্টেট, ওয়াই স্টেট, ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে। আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা, তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া, সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে। যাই হোক, আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন, তো সেটা একটা গেল। আমি আপনাকে দেখছিলাম যে আপনি, আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফড এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ, মানে প্রফেসর ইউনূসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি, সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেন, সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে, সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা, সরকার প্রধানের কথা। আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত 8-9 দিনে, সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন, বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন, উনার কি সব কিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস, যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট, এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে, ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 106-এ যেটার মধ্যে করে অ্যাপিলেট ডিভিশনের রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাইতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট। না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই।
যাক, জি বাট আমি যেটা জানি, আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো, আপনি দুজন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন, আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি, এবং আপনার যদি মনে হয় যে না, আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা-7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা নিয়ে তো এটা একটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে, এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন, এবং উনার কথার পরিপ্রেক্ষিতে ইউএন একটা অ্যাডপশন করলো একটা, যে এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই এটা অবশ্যই এটা আমি মনে করি এটা পলিসি, নতুন পলিসি না। এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাইফ পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না। আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন, আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে? এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুনি দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে, আমার প্রতি বছর 22 লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে, কিন্তু আমি জব তৈরি করতে পারছি না। আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, জব তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমার সত্যিকার অর্থে চিটাগাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না। সেই জায়গাটা আমার ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে। বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন, একটু ছোট করে কি বলবেন? অবশ্যই, কিরকম করে? অবশ্যই এটা এই জন্য আমরা প্রফেসর ইউনূস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায়, তারা বারবার আমাদেরকে বলেছে যে চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো, ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না, ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট, প্যান্ট শার্ট এগুলো করে। এবং আমরা এখন $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি,
এটাকে যদি আমি 100 বিলিয়নে নিতে চাই, 100 বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে, এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান। কিন্তু যখনই ওনার শুনেন যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই, তখন তারা ব্যাক অফ করেন। তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিরাং, বিকজ আপনি যেই মালটা করবেন সেটা তো আপনার বিদেশে নিতে হবে। একটু করে বলি, $50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48, 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটাতে অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিরাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। না, 98% যায় চিরাং। আমি 98% ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন, যেটা সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, যে তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলে জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্টগুলো সব বাইরের ম্যানেজ করে, যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যতদূর মনে আছে, এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন, তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ হচ্ছে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট? সেইটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা? গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন, গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে। আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার। আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না শফিক ভাই, এটা ম্যানুফ্যাকচার এন্ড থেকে আপনার ইম্পর্টেন্ট, বায়ারের এন্ড থেকে না ভাই। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে, বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচার আমার সাথে। ইন্ডিটেক্সের যে চিফ, যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন, তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে $5-6 বিলিয়ন নিয়ে যান, তাদের সাথে কথা বলছি। কিয়াকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিয়াকসুন, ইয়াং ওয়ান, তার সাথে কথা বলা হচ্ছে। কথা বলা হচ্ছে না, এটা আপনি একটা না শফিক ভাই, আমরা সবার সাথে কথা বলছি। আমার মনে হয় যে আমি আপনারে বুঝাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন, কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে, তাদের সাইডটা থেকে। আমাদের এখানে যারা তৈরি করে, যারা ম্যানুফ্যাকচার করে, তাদের কাছে অর্ডারটা প্লেস করে কারা, অর্ডারটা প্লেস করে কারা, এটা মেন। তো আপনি অর্ডারটা তো আমি ম্যানুফ্যাকচার তো আমি পেয়ে যাচ্ছি না, অর্ডারটা কেউ না কেউ তো প্লেস করছে। যারা ব্যবসা করে তারা তো সবচেয়ে ভালো জানে তাদের জন্য এটা কি তাদের দাবি ছিল, তারা তো সবচেয়ে ভালো জানে ভাই। তারা মোস্ট ওয়েলকাম করছে, আপনি কথা বলেন, তারা মোস্ট ওয়েলকাম করছে। সেইটা তো বোধহয় ক্ষমতায় যে থাকে তাকে ওয়েলকাম করে ব্যবসায়ীরা, এটা মনে হয় আমরা দেখি। না, এটা তারা কি চায় না তাদের এখানে এফিশিয়েন্ট হোক, তার ইয়েতে কন্টেনারটা পড়ে থাকুক 3 দিন, কে চায়? ওকে, ঠিক আছে, এটা আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের এই বিষয়ে যে আপনারা যেসব ডিসিশন নিচ্ছেন, আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন। অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয়। মুখে দেখাই করুক আর যাই করুক, 15 বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে সব শেখ হাসিনা করে, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, পলিসির ক্ষেত্রে আলোচনা করা, ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা। এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন, বা এটা আলোচনায় রাখছেন, বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন, সেই ক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা, এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন। যে আপনারা না, বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিগড, আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি। আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না, এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য।
আমার ইয়াং ছেলেরা, আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো, কোটার ক্রাইসিস, একটা জব ক্রাইসিসেতে তো কোটা হচ্ছে। তো ইয়াং ছেলে মেয়েদের জন্য, এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে, আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা। তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে। এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই, কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না, আমি জানি। বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে, অসুবিধা কি? বাট আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি, আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাব, তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি। আমি একটা ভয়ে প্রশ্ন করি, আমার কেন জানি মনে হচ্ছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না না, এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন, উনি ওনার একটা জিনিস যেটা হচ্ছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশিদের সাথে, মানে দেশি লোকদের সাথে না, যেহেতু দেশি দুষ্ট লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট না, আমি বলতেছি যেহেতু দেশি লোকরা দুষ্ট। উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না, মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা উনি সবার সাথেই কথা বলছেন, এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি ড্যাভোসে এই আলাপগুলো হয়েছে, নিউ ইয়র্কে এই কথাগুলো উনি শুনেছেন। তারপরে আমরা যেই সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন, এই কথাগুলো বারবার আসে। কেন জবটা একটা বড় জিনিস, আমরা কিভাবে জব তৈরি করব, এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে। আচ্ছা, এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো, এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা আছেন, যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন, তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক? এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে, অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রজার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন, তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক বলা হচ্ছে একজন, আপনি জানেন কাকে কাকে। তারপরে এরকম আমার শিক্ষক আলী রিয়াজ স্যার, তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন, এটা আমারই মনে আছে। তো এইটা কি ঠিক যে মানে আমার কোনো অসুবিধা নাই, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে, প্রফেসর ইউনূস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে করবেন, আমার তো, কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা? না, সত্য না। আমরা খলিলুর রহমান ভাইয়ের, আমি আলী রিয়াজ স্যারেরটা আমি জানি না, আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার, আমি এই বিষয়ে করতে চাচ্ছি না। বাট আলী রিয়াজ স্যারের ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক, এটা জেনেই আমরা খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক, এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না, যারা এই বাংলাদেশের নাগরিক, কিন্তু শফিক ভাই উনি আমেরিকার নাগরিক কিনা, উনি আমেরিকার নাগরিক কিনা, উনি বাংলাদেশের নাগরিক, কেউ যদি মনে করেন যে উনি এট দ্য সেম টাইম উনি আমেরিকান নাগরিক, তাহলে আমরা তাকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে পাঠান, এভিডেন্স। আপনারা এরকম কিছু দেখেন নাই? না, আমরা এরকম কিছু দেখি নাই, আমরা কিছু দেখি নাই। যারা কৌতূহল হয় কিছু যদি কৌতূহলের বিষয়টা না, কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে, আমি মোস্ট ওয়েলকাম করি। এভিডেন্স তো আপনার কাছে থাকবে, আপনি না সেন্টারে, আমাদের কাছে কেন? না, যে শুনেন, আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল, যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম, তো তখন ওইটার দায় তো বারাক ওবামার না যে বলা যে না আমি খ্রিস্টান, এটা তো বলা ওনার দায় না, এটা যে অভিযোগটা করবেন তার এটা দায় না। এটা কি অভিযোগ শফিক ভাই? এটা কি একটা অভিযোগ? ধরেন একজন লোক দ্বৈত নাগরিক, অসুবিধা কি? অসুবিধা কি? না, এটা একটা কি না, এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে স্মিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দ্বৈত নাগরিক, কত ওনার কাছে আমরা। আপনি বলে দেন, আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকার নাগরিক না, এটা আমার জন্য একদম। আমি একটু আগে কি বললাম? আপনি বাংলাদেশের নাগরিকটা বলছেন, বাংলাদেশের নাগরিক বলছেন। হ্যাঁ, আমি তো বলছি যে উনি বাংলাদেশের নাগরিক, সেই অনুযায়ী আমরা তাকে দিয়েছি। এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক, যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি অনুরোধ করব এভিডেন্স গুলো আমাদেরকে একটা পাঠান। এটা অনেকে হয় কি এই সমস্ত এই কথাগুলো অনেকে বারবার আসে, এগুলো চালান। আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে, আমরা হাসাহাসি করি। আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন। একজন বললেন যে আমার এক কলিগকে উনি নিজে
ওনার পাসপোর্ট দেখেছেন, উনি কানাডার নাগরিক। হুম, একটা ওনার সাথে আমি প্রতিদিন কাজ করি, হুম। উনি কানাডার নাগরিক না। আচ্ছা। এখন এই যে এই কথাগুলো এই যে আমরা এই যে এই বারবার যে কি বলছি, এই যে শফিক ভাই কানাডার নাগরিক না, আপনি আপনার একটা কলিগ নিয়ে বলতে পারলেন, আপনি এইটাও বলে দেন যে উনি আমেরিকার নাগরিক বা কানাডার নাগরিক না, তাহলে তো আমাদের জন্য জীবন সহজ হয়ে যায়। আপনি তো জানেন সাংবাদিকতা বাংলাদেশে কত চ্যালেঞ্জিং। আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকার নাগরিক। ওকে, আমার ঠিক কাছে আছে, কোনো এভিডেন্স নাই। ঠিক আছে। আমি জানি উনি বাংলাদেশের নাগরিক, এটা। আর কারো কাছে যদি কোনো এভিডেন্স থাকে আমরা ওয়েলকাম জানাই, আপনি আমাদেরকে পাঠান এভিডেন্স। কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন, এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার, যে চিপ কথা। বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে ডিফর্মেশন করে, যে না আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন। তা আমার মনে হয় যে এইগুলো বিষয়ে যারা বলছেন, আমরা বাংলাদেশে তো অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, বিদেশেও আছে, তারা একটু দেখেন না, একটু সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখেন উনি সত্য না মিথ্যা বলছেন। আমার কাছে মনে হয় যে নাগরিকত্বের প্রসঙ্গটা, দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গটা, যেহেতু বাংলাদেশের দ্বৈত নাগরিক হইতে গেলে তিনি মন্ত্রী পদমর্যাদার কেউ হইতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এটা হয়তো ইনভেস্টিগেশন করে দেখাই যেতে পারে যে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হইতেছেন যারা, তাদের মধ্যে কেউ বিদেশি নাগরিক আসেন কিনা। যেহেতু আপনি জানেন না, এটা নিয়ে তো আর আপনাকে আর প্রশ্ন করে কোনো ইয়া নাই। আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম শফিক ভাই, যে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইটা অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ সমর্থন করেন কিনা? শতকরা 59% দর্শক সমর্থন করেছেন, শতকরা 41% দর্শক সমর্থন করেন নাই, 69,000 দর্শক ভোট দিয়েছেন। শফিক ভাই, বেশিরভাগ দর্শক, অর্থাৎ মানে বেশি দর্শক, বেশিরভাগ না, বেশি দর্শক সমর্থন করেছেন এটা দেয়ার ক্ষেত্রে। আমি একটু ভারত নিয়ে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, যে এর আগে সরকারের নতজানু ভারতের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতির ব্যাপারটা আসলে সারা দেশেই অনেক বেশি আলোচিত ছিল, অনেকটা সময় ধরেই অনেক বেশি আলোচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর, অর্থাৎ ওই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা পদ থেকে বাধ্য করার পর, জিনিসটা যেটা হইল, ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে, পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে, তারপরে এইটা বাতিল করে। আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই? এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারত কষ্ট পায়, বা ভারত ওই বাতিলের এগেইনস্টে কোনো একটা জবাব হয়, এরকম কোনো কিছু তো দেখলাম না। এটা কারণটা কি আসলে? না, আসলে আমরা রিটালিয়েশনে বিশ্বাস করি না। আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু ওনারা এই কাজগুলো করছেন, আমরা আমাদের সক্ষমতা বাড়াতে আমরা মনোনিবেশ করেছি। আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে, তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করতো। এটা মূল কারণ ছিল যে ওইখানে যে এয়ার শিপমেন্টের কস্টটা $2.5 ছিল, এই কস্টটা খুব কম পড়তো। আর এইখানে আমাদের যে এই জায়গাটায় যেটা ছিল যে আমাদের এইখান থেকে সে যদি ফ্লাই করতো তার $5 পড়তো, কস্টটা বেশি ছিল। তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল আমাদের ইয়েতে। তো আমরা এখন যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন, এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি। আমরা সিলেট দিয়ে এয়ার শিপমেন্ট চালু করেছি। আমরা, আপনারা দেখেছেন যে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে 16-17 টাকা পার লিটারে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি যে আমাদের এই যে এটার এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি। ফলে যেটা হচ্ছে যে এখন কস্টটা অলরেডি মানে $5 থেকে কমে এসছে, কিছু কিছু ক্ষেত্রে 37.7% কস্ট কমে এসছে। কিন্তু আমাদের টার্গেট এটাকে $2.5 আনা, যাতে আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে পারি। এটা আমাদের দরকার। আপনার মনে আছে 2014 সালে ইন্ডিয়ার মানে তরফ থেকে আগে আমাদের প্রচুর গরু আসতো, সেই গরুটা ওরা বন্ধ করে দিল, যে কোনো গরু আসবে না। কিন্তু আপনি দেখেন এরপরে বাংলাদেশে গরু খামারের একটা গরুর বিপ্লব হয়ে গেছে। বাংলাদেশে এখন 5 লক্ষ জব তৈরি হয়ে গেছে যা সেই গরু খামারকে কেন্দ্র করে। তো আমরা মনে করি যে এটা ইট কুড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, আমার যাতে সক্ষমতাটা বাড়ে। খুবই 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 ভালো কথা বলছেন, যে রিটালিয়েশন তো করা দরকার নাই, সক্ষমতা বাড়লে তো এটা খুবই ভালো কথা। কিন্তু আমরা শুনছিলাম যে ওই সরকারের সময় আওয়ামী লীগ সরকার অনেকগুলি, মানে যেটাকে আসলে খুব জনপ্রিয় ভাষায় বলা হয়তো যে গোলামি চুক্তি, দেশ বেঁচে ফেলার চুক্তি, এরকম অনেকগুলি চুক্তি করছে। সেই চুক্তিগুলি আপনারা পর্যালোচনা করছেন কিনা, সেই চুক্তিগুলি আপনারা সামনে আনতেছেন কিনা, যে এই চুক্তিগুলি আসলে করা হয়েছিল, এই চুক্তিগুলি আমরা মানি না, এইভাবে দেশটা দিয়ে দিয়েছিল আসলে আওয়ামী লীগ বা ইন্ডিয়াকে। আমাদের এনার্জির বিষয়ে একটা কমিশন আছে, সেই এনার্জি কমিশন অনেকগুলো চুক্তি রিভিউ করছে।
অনেকগুলি দ্যাট আই ক্যান সে, বাট এই যে রিভিউ করা এই চুক্তিগুলো, ফানি থিং হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক ঘাটতি আছে। আপনি রিভিউ করুন, বিকজ এগুলো তো ইন্টারন্যাশনাল চুক্তি অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে হয় কি ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয়। আপনি জানেন সেই 1999-এ এগুলো মানে আমি যে একটা, যেমন ধরেন আমি একটা ইন্ডিয়ান কোম্পানির সাথে একটা চুক্তি করলাম, তো সেই কোম্পানির চুক্তিটা এখন যদি আমি ইয়ে করতে চাই, যে যদি ধরেন ব্রেক করতে চাই, তো হঠাৎ করে তো আমি এটা করতে পারি না, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এটা রিভিউ করতে হয়। ঠিক তেমনি আপনি বলি যে এই কাজটা, আপনাকে আমি বলি, আমি একটা উদাহরণ দেই, এই কাজটা অ্যাব্রাপ্টলি এই আওয়ামী লীগের আমলে 1999-এ এরকম একটা কাজ করেছিল একটা পাওয়ার কোম্পানির সাথে। এই ওরা চুক্তিটা কাট করে দিয়েছিল আমেরিকান কোম্পানি, এই কোম্পানি লেগেছিল। এবং আপনি এটা জানেন, এইটার কারণে এই যে যখন IMF এর মিটিং এ আমাদের গভর্নর আর আমাদের যান, ফাইন্যান্স অ্যাডভাইজার যান এই গত বছর, তখন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন আমাদের এইটাকে মিটাতে যে আমাদের ওই সেই শেখ হাসিনার আমলের একটা চুক্তি, যে উনার অপকর্মকে করতে যে আমাদের $20 মিলিয়ন দিতে হয়েছে আমাদের এটা। তো আমরা এই জিনিসগুলো চুক্তি যাই হোক না কেন, আমরা ওগুলো তো অনেক কিছু যেগুলো এনার্জি রিলেটেড দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে, তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই দেখছে, অনেকগুলোই। শফিক ভাই, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা, যেটা ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই, তো আমাদের কাছে কি এরকম কোনো চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল, যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে? আপনি বাতিল না করেন, ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন, আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল, এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল, এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে, এইটাও তো দেখানো সম্ভব, তাই না? এটা তো রিটালিয়েশন। আমার ওইটা মনে নাই এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল, এটা মনে নাই। বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই, খুবই ভালো সম্পর্ক চাই, বাট আমরা বারবার বলছি সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে। আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটা দাবি থাকে শফিক ভাই, আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না, এই গোলামি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক, আমরা এটা একটু দেখতেও চাই। আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে, সেইটা হইলো যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে, এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময়। সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানি না। এই সরকার এটা তালিকা করেছে কিনা, সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমার এটা জানা নাই। আমি এইটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব। 26 লক্ষ আমি জানি না, এটা মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার। বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম, তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন, বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন। এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই। না, কিন্তু যে ক্ষেত্রে আমাদের চাকরির এত অভাব আছে, সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে চাকরির অভাব আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক্সপার্ট ওই সক্ষম অবস্থা আমরা তৈরিও করতে পারি নাই। যেমন ধরেন আমি যেটা শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা এই জায়গায় আমাদের একটা আছে, আমি এটা শুনেছি, আমি শিওর না যে তো ওই লেভেলে যে সক্ষমতাটা ওদের আছে সেটা নেই। আর মার্চেন্ডাইজারের ক্ষেত্রে আপনি জানেন যে শ্রীলঙ্কানরা অনেক বছর ধরে তারা অনেক এগুলোর ক্ষেত্রে অনেক বেটার। তো সেই জন্য আমি দেখেছি অনেক জায়গায়, আমি যখন জার্নালিস্ট ছিলাম আমি দেখেছি যে প্রচুর শ্রীলঙ্কান কাজ করেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা, সেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি আছে, সেখানে যেও আমি দেখছি যে ওইখানে একজন শ্রীলঙ্কান, দুইজন শ্রীলঙ্কান, একজন ইন্ডিয়ান কাজ করছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা এই জায়গায় তো বাংলাদেশিও নেওয়া যেত, ওনারা বললেন যে না আমরা ওইভাবে পাইনি, ওই এক্সপার্টিসটা আমরা পাইনি। এবং অনেক ক্ষেত্রে এমনও আছে যে আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি টপ গার্মেন্ট এক্সপোর্টার, তাহলে জিজ্ঞেস করলাম যে আপনি কাকে, উনি একজন ইন্ডিয়ানকে দিয়েছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, খুব ভালো। উনি বললেন যে উনি ওনাকে 22 লক্ষ টাকা মান্থলি বেতন দিচ্ছেন, সেই লেভেলের ওনার ওই এক্সপার্টিস যেহেতু ওনার আছে। ওকে শফিক ভাই, এটা তো আসলে বাস্তবতা থেকে, কারণ কেউ তো আর সাইধা একটা বিদেশিকে চাকরি দেওয়ার অনেক ঝামেলা আছে, তাকে বেশি বেতন দিতে হয়, তাদের পোলাপানদের জন্য বড় স্কুলে পড়ালেখার ব্যবস্থা করতে হয়, এটা প্যাকেজটা আসলে অনেক বড়, সেটা আপনি ঠিকই বলছেন।
শোয়েব ভাই, আপনি খেয়াল করছেন কিনা যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ারমূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন, বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা অনেকভাবে হইতেছে। যেমন ধরেন একটা হত্যা মামলার ক্ষেত্রে 200-300 জন আসলে আসামি, কেউ সিলেট আছে, কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? মানে কোর্ট, এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে, এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন, চিহ্নিত করুন, ঠিক করুন। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ, এই ধরনের হুমকি দেওয়া, কোর্ট কি করে, বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে। যেইটার আমি আপনার যেগুলি লেখা, ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে, মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা দেখা এগুলি করা হচ্ছে। আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা? আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন। উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত, এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে। আমি নিজেও দুই একটা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই, দেখা যাচ্ছে যে 200-300 জনের এগেনস্টে কেস হচ্ছে। এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশ ইন করে অনেকে এক্সটোরশন করছেন, খুবই আনফরচুনেট। সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন, এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন, এই যে কেস এক ধরনের ম্যাচ লেভেলে কেস দেওয়া, তাদের এগেনস্টে উনি হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা। তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন। আমি নিজে এগুলো নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এখন এসে এটা তো সত্যি, এটা দেখতে কেমন যেন লাগে না শফিক ভাই, এটা দেখতে কেমন যেন লাগে। এবং আমরা যেহেতু একই ফ্রেটার্নিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ, আপনারা যা করেন সেটার দায় আসে আমাদের, বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আইসা পড়ে। কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা, মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে? না, সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই। এটা যারা রিপোর্ট করেছিল, এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না। আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ আমি কিন্তু থাকি, আমার মনে পড়ে না যে এই কোনো ক্যাবিনেট মিটিং এ এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ তো না, উনি ওনার প্রোটেস্টটা করেছেন, রাইট। কিন্তু প্রফেসর ইউনূসকে কি এটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? মানে ধরেন হাসনাত আব্দুল্লাহ, ধরেন আমরা হাইন্ডসাইট বিবেচনা করে হাসনাত আব্দুল্লাহ এটা করলেন না, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো না? আমরা অলওয়েজ মেইনটেইন করেছি যে এই বিষয়গুলো, এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয়, এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন, জুলাই আপরাইজিং এ ছিলেন, তাদের উপরে সবার সাথে আমরা, মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে, তাদের ইয়েতে, এবং সেই অনুযায়ী হয়েছে। তারা সবাই কনসেন্ট দিয়েছেন, মানে এই অনুযায়ী। যদি হাসনাত আব্দুল্লাহ, আমি যেটা, যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব, যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট, এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো, তাই না? দেখেন, হাসনাত আব্দুল্লাহ বা ইয়েরা যে সব যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি? ওনারা তো বলেছিলেন যে অনেকে, দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই, তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে। মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং। তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই, সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না, ওরা তো চাইছিলই। এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে, সেজন্য আপনারা সরাইছেন, ব্যাপারটা কি এরকম? না, আমরা বললাম তো, এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে।
আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে, এটা স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে। আপনার কাছে কি মনে হয়? মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি। না, এটা কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন যারা কার্যক্রম, আপনি দেখেছেন কেউ জেএমবির কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে? জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন। তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড, কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি করে, বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা? আমার যতদূর মনে হয় হিজবুত তাহরির মিছিল করছে, সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায়। এটা দু একটা হতে পারে, বাট এদেরকে নিয়মিত ছাপা হয়েছে ভাই, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে, এটা লেখা হয়েছে। প্রমোশনাল কোন রিপোর্ট আমরা দেখি নাই, বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই